নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পাকিস্তানে একজন ভালো রাজনৈতিক বিশ্লেষক আছেন, ডক্টর চিমা। তার একটা ভিডিও দেখছিলাম, আমি মাঝে মধ্যেই তার ভিডিও দেখি। তার ভিডিওর কন্টেন্ট হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন। সেই ভিপিএন অনেকেই ব্যবহার করেন। পাকিস্তানের ওই কাউন্সিল অফ ইসলামিক ফিলোসফি একটা কাউন্সিল আছে, সংবিধান স্বীকৃত। মৌলবী উলেমেরা আছেন, তারা সরকারকে বিভিন্ন সুপারিশ করেন, কিন্তু সরকার সেই সুপারিশ মানতে কিন্তু ব্যর্থ নয়। সেই মৌলবীরা ফতোয়া দিয়েছে যে ভিপিএন নাকি হারাম। এর আগে তারা ক্যামেরাকে হারাম বলেছে, মোবাইল ফোনকে হারাম বলেছে। এমন দিনে তো আসতে পারে যখন বলবে বই পড়া হারাম, ওয়েবসাইট দেখা হারাম, ইত্যাদি ইত্যাদি। দেখুন, পাকিস্তানে এক্স নিষিদ্ধ, তার একটা কারণ আছে। কি কারণ? ইমরান খানের দলের কর্মী সমর্থকরা এক্সকে ব্যবহার করে পাকিস্তানে একটা ইমরানের সপক্ষে একটা মত তৈরি করেছিল, সেটাকে কাউন্টার করতে পারেনি কিন্তু পাকিস্তান মুসলিম লীগ বা নওয়াজ শরীফের দল। তাই তারা এক্সকে বন্ধ করে। কিন্তু উজিরে আজম পাকিস্তান শাহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পকে যখন শুভেচ্ছা পাঠালেন, তখন ওই ভিপিএন ব্যবহার করেছে। পাকিস্তানের বহু মানুষ ভিপিএন ব্যবহার করেন, নইলে তারা কাজ করতে পারবেন না। সেটা নাকি উলেমারা বলছে, মৌলবীরা বলছে ভিপিএন নাকি হারাম। ইসলামিক দর্শনের সঙ্গে ভিপিএন যায় না। আগে তারা বলেছিল ক্যামেরা হারাম, কিন্তু সুরা ডিসিশন মেকিং অ্যাপেক্স বডি এই মৌলবী উলেমাদের, সেখানে কনসেনসাস হয়নি। কনসেনসাস না হওয়ার জন্যই এখনো পর্যন্ত ক্যামেরা ব্যবহারের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি হয়নি। তাহলে এক্স নিষিদ্ধ, ইন্টারনেটের গতি স্লট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব খুব স্বচ্ছন্দে ব্যবহার করা যায় না। আরে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক এগুলো কি শুধুই এন্টারটেনমেন্ট বা সোশ্যাল ইন্টারাকশন? এগুলো তো ছোট ছোট এন্টারপ্রেনার তৈরি করে। সমাজ মাধ্যমে লক্ষ লক্ষ ডলার ব্যবসা হয়। এখন তো ডিজিটাল ইকোনমি এসে গেছে। পাকিস্তানে নাকি আপনি কোনো ওই আমরা যেমন ইউজ করি, ভীম অ্যাপ ইউজ করি, অন্যান্য নানা অ্যাপের মাধ্যমে লেনদেন করি, পাকিস্তানে সেগুলো কার্যত দুর্লভ, থাকলেও তার কার্যকারিতা খুব ভালো নয়। তাহলে ভিপিএন হারাম, ক্যামেরা নিয়ে সিদ্ধান্তে আসা যায়নি। আগামী দিনে বলতে পারে বই পড়া হারাম, ওয়েবসাইট দেখা হারাম। ডক্টর চিমা বলছেন, তিনি খুব মুক্তমনা মানুষ, বলছেন এই মৌলবীরা কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে, জিহাদিদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। তারা কি চায় পাকিস্তান আফগানিস্তান হয়ে যাক? তারা 2000 বছর আগেকার জমানায় পড়ে আছে। দুনিয়া কিভাবে এগিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য প্রগতির সড়কে পৃথিবীর অন্যান্য দেশ হাঁটছে, আর সেখানে পাকিস্তানের মৌলবীরা ফতোয়া দিচ্ছে ভিপিএন হারাম হ্যায়। ডক্টর চিমা বলছেন, এবং অনেক, যেমন আমি নাজম শেঠি, ফ্রাইডে টাইমসের প্রবীণ সাংবাদিক, ভারতবর্ষে বহুবার এসছেন, আমি ক্যালকাটা ক্লাবে তার একটা বক্তব্য শুনেছিলাম, খুব সুন্দর কথা বলেন। তিনি বলছিলেন পাকিস্তানের একটা টেলিভিশনের টক শোতে, সম্ভবত সামা টিভি, যে ভারত আমাদের থেকে 100 বছর এগিয়ে আছে, ভারতকে ছোঁয়া সম্ভব নয়। এই তো আমরা হাইপারসনিক মিসাইল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করলাম, শব্দের থেকে 5 গুণ বেগে, 1500 কিলোমিটার রেঞ্জ। রাশিয়া, আমেরিকা, চায়না এবং ভারত, আমাদের সেনাবাহিনীর ভান্ডারে আর একটা নতুন সংযোজন হলো। তাহলে আমরা প্রগতির সড়কে হাঁটছি, আর পাকিস্তান
ইতিহাসের পশ্চাৎপটী। সেখানে যারা মুক্তমনা মানুষ আছেন তারাই এইসব মৌলবীদের ফতোয়ায় উদ্বিগ্ন। তাদের বক্তব্য, এইসব ফতোয়া দেওয়ার অধিকার তাদের কে দিয়েছে? তাহলে কি সরকার চায় পাকিস্তান ইতিহাসের পশ্চাৎপটী হয়ে থাকুক? হয়তো সরকার একটা লিখিত বয়ান পাঠিয়েছে মৌলবীদের যে আপনারা একদম চোখ কান বুঝে এটাকে সাইন করে দিন, ফতোয়া হয়ে যাবে। কিন্তু পাকিস্তানের মানুষ কি এই ফতোয়া মানবেন? কায়েদে আজম জিন্নাকে তারা খুব সম্মান করেন। প্রশ্ন হলো, জিন্নাকেই পাকিস্তান চেয়েছিলেন? আমি যতদূর পড়াশোনা করেছি তাতে আমার মনে হয়েছে জিন্না কিন্তু ব্যক্তিগতভাবে কোনোদিন গোঁড়ামিতে বিশ্বাস করতেন না। তার জীবন চর্চায় গোঁড়ামির কোনো স্থান ছিল না। হ্যাঁ, তিনি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন করেছিলেন, তার রাজনৈতিক উচ্চাশা ছিল। জীবনের উপান্তে এসে তিনি কায়েদে আজম হতে চেয়েছিলেন, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করেছিলেন। ইতিহাস তার বিচার করবে। কিন্তু জিন্না ব্যক্তিগতভাবে নিজের জীবন চর্চায় কখনো গোঁড়ামির আশ্রয় নিয়েছেন বলে অন্তত আমার জানা নেই। আই মে বি রং, কিন্তু আমি বললাম আমি যতটুকু জানি, আমার জানা নেই যে জিন্না তার ব্যক্তিগত জীবন চর্চায় কখনো গোঁড়ামির আশ্রয় নিয়েছেন কিনা। তাহলে জিন্না যদি আজকে বেঁচে থাকতেন, এই পাকিস্তান দেখে তিনি আঁতকে উঠতেন। ক্ষমতার কতগুলো ভরকেন্দ্র, রাওয়ালপিন্ডি সেনা, ইসলামাবাদের দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, তারপরে এই মৌলবীরা, আর একদিকে টেররিস্ট, চারটে ক্ষমতার ভরকেন্দ্র। বালুচিস্তান পাকিস্তান থেকে বেরিয়ে যেতে চাইছে। বালুচিস্তানের 44% পাকিস্তানের মানুষ, তাকে ল্যান্ডমাসও ওরকম। জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ হল। ওদের সম্ভ্রান্ত মজিদ ব্রিগেড পাকিস্তান আর্মির বিরুদ্ধে লড়াই করছে। তেহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে পাক সেনার লড়াই চলছে। বালুচ জঙ্গিরা, তাদের মধ্যে নারী শক্তিও আছে, তারা চাইনিজ ন্যাশনালদের উপর হামলা করছে। তাদের বক্তব্য চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বালুচিস্তানকে শোষণ করছে। বালুচিস্তানের মানুষ সুযোগ পাচ্ছে না, শোষণ হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এবং বালুচিস্তানের ন্যাচারাল রিসোর্সকে ব্যবহার করে পাকিস্তানের সরকার পাঞ্জাবকে উন্নত করার চেষ্টা করছে। তাহলে এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। আধুনিক প্রযুক্তিকে অস্বীকার করছে মৌলভীরা, বলছে ভিপিএন হারাম হ্যায়, ক্যামেরা হারাম হ্যায়। ভাবতে পারেন? আরে পাকিস্তান তার জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, আর রপ্তানির পরিমাপ হয় টেরোরিজম দিয়ে। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তার নতুন মিত্র বাংলাদেশ। বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায়, হিজবুত তাহরির, জামাত, হেফাজত। জামাত তো প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা ছিল রাজাকার, নিরীহ বঙ্গবাসীকে তারা খুন করেছিল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারা এখন সামনে চলে এসছে। তারা রাডিকাল ইসলামকে পছন্দ করেন, সেখানে ওরকম ফতোয়া টতোয়া হয়। পাকিস্তানের কাউন্সিল অফ ইসলামিক ইডিওলজির মৌলবী যদি বলেন ভিপিএন হারাম হ্যায়, এবার বাংলাদেশেও এরকম মৌলবীরা বলবেন যে ইন্টারনেট হারাম হয়, মোবাইল ফোন হারাম হয়, ক্যামেরা হারাম হয়, ভিপিএন হারাম হয়, সবই হারাম হয়। শুধু জিহাদি তৈরি করব, শুধু ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করব, বাংলাদেশের মাটিতে জঙ্গি উৎপাদনের কারখানা তৈরি করব, ধর্মীয় সংখ্যালঘুদের বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলার চক্রান্ত করব, বাংলাদেশের মুক্তমনা অসাম্প্রদায়িক মানুষকে খুন করার ফতোয়া দেব। এই যে শক্তি বাংলাদেশে এখন সক্রিয়, তারা অনুপ্রেরণা পাচ্ছে পাকিস্তান থেকে, পাকিস্তানের এই মৌলভীদের কাছ থেকে, যারা আধুনিক শিক্ষা, আধুনিক প্রযুক্তির বিরুদ্ধে। তারা অন্ধকার যুগে পাকিস্তানকে নিয়ে যেতে চায়, পাকিস্তানকে আফগানিস্তান করতে চায়। বাংলাদেশেও এখন সেই শক্তি সক্রিয়। 53 বছর বাদে করাচি থেকে পণ্যবাহী জাহাজ এলো চট্টগ্রামে। কি এসেছে তাতে আমরা জানি না। হতে পারে নিষিদ্ধ মাদক, নিষিদ্ধ অস্ত্রশস্ত্র, যেটা ভারত বিরোধী জঙ্গিদের হাতে তুলে দেওয়া হবে। এরকম নাকি চলতেই থাকবে।
আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেব কি বলছেন, যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ঘটলেও সেটা এমন বড় কিছু নয়, ভারত এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অতিরঞ্জিত করে দেখাচ্ছে। বাহ, ডক্টর ইউনূস নাস্তিক, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা আমি জানি না, তিনি সমকামিতার পক্ষে, সমকামীদের অধিকারের পক্ষে সওয়াল করেছিলেন। জীবনের উপান্তে এসে দীর্ঘদিন ধরে তিনি যা অর্জন করেছেন সেটাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র ক্ষমতায় বসার লোভে হিজবুত, হেফাজত, জামাতের মতো শক্তির হাত ধরেছেন। সামান্যতম অনুশোচনা তার নেই, লজ্জাবোধ তার নেই। একটা মানুষ যে কত বড় লোভী হতে পারে ডক্টর ইউনূস তার প্রমাণ। তিনি তো শান্তি পুরস্কার পেয়েছেন, অর্থনীতির জন্য তো নোবেল প্রাইজ পাননি, তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, যেমন বারাক ওবামাও পেয়েছিলেন, অনেকেই এরকম পান। আর যিনি শান্তির নোবেল পেয়েছেন তার শাসনে বাংলাদেশে খুন খারাপি রোজকার ঘটনা, সনাতনীদের উপর আক্রমণ রোজকার ঘটনা, ধর্মীয় সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে রেখে দেওয়ার চেষ্টার কোনো ত্রুটি নেই। কার জমানায় যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। কিন্তু আমরা তো সতর্ক আছি, অসৎ উদ্দেশ্য পূরণ করতে দেব না বাংলাদেশের জঙ্গি জিহাদিদের। কিন্তু যে কথাটা ডক্টর চিমা তার ব্লগে বলেছেন যে ভিপিএন হারাম, এটা তো মানে সুদূর প্রসারী তাৎপর্য। যে কোনো আধুনিক প্রযুক্তি, আধুনিক জীবনযাত্রা, আধুনিক শিক্ষা বিরোধিতা করছে এই মৌলভীরা। তারা দুনিয়াকে পিছিয়ে দিতে চায় 2000 বছর। তাদের দোসর হচ্ছে বাংলাদেশের এই নতুন রাজনৈতিক শক্তি। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে পেরে তারা যারপর নাই উল্লসিত। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের হাই কমিশনার এখন ঘুরে বেড়াচ্ছেন সারা বাংলাদেশ। বাংলাদেশের গণপরিবহনের উল্লেখযোগ্য ভূমিকা নেয় সাইকেল রিক্সা। আমি একটা ছবি দেখলাম, ওখানে একটা 7 তলা হোটেলে 14 তলায় একটা মডেল রিক্সা আছে। পাকিস্তানের হাই কমিশনার সেই রিক্সায় বসে প্যাডেল করছেন, আসনে বসে আছেন তার স্ত্রী, সহমর্মিতা দেখাচ্ছেন। বাংলাদেশের মানুষ কেন বলবে না যে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে 71-এ যে গণহত্যা তারা সংগঠিত করেছিল? কেন জামাত, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা রাজাকারের ভূমিকায় ছিল 71 সালে পাক সেনার সঙ্গে হাত মিলিয়ে মুক্তিকামী বাঙালিকে খুন করেছিল, তারা কেন ক্ষমা চাইবে না? কেন বাংলাদেশের মাটি থেকে এই দাবি সোচ্চার হবে না? 71-এর গণহত্যার জন্য পাক সরকারকে এবং বাংলাদেশের জামাতকে ক্ষমা চাইতে হবে। উঠছে বাংলাদেশের মাটি থেকে মানুষ এই কথাগুলো বলছেন। এখনো হয়তো স্বরটা প্রবল হয়নি, কারণ নানা ভয়, ভীতি ইত্যাদি রয়েছে। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, শাহরার কবিরের মতো লোককে খুনের মামলায় ফাঁসানো হয়েছে, সঞ্জিদা খাতুনের ছায়ানট বন্ধ করে দেওয়া হয়েছে, শমী কাইজারকে গ্রেপ্তার করা হয়েছে। আবার আওয়ামী লীগের যারা মাতব্বর ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদেশমন্ত্রী হাসান মাহমুদ, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জের খেলা হবে স্লোগানের রচয়িতা শামীম ওসমান, তারা সব কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদেরকে সেফ প্যাচেজ দেয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকা ডিল করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকারের মাথারা এবং আধিকারিকরা। তারা দিব্যি বিভিন্ন টক শোতে অ্যাপিয়ার হচ্ছেন, লাইভে বড় বড় কথা বলছেন। বৈষম্য বিরোধী ছাত্ররা এদের বিচার করতে পারবেন? যারা আন্দোলন করলেন, যে ছাত্ররা যারা গুলি খেলেন, কার্যত পঙ্গু, ইউনূস সরকার বলেছিল তাদের চিকিৎসার পুরো ব্যয়ভার সরকার নেবে, প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। কোথায়? অসুস্থ, আহত, পঙ্গুরা
কার্যত মন্ত্রণালয় ঘেরাও করেছিলেন। যারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে যোগ দিয়ে সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেলেন, ইউনূসের অন্তর্বর্তী সরকার তাদের খেয়াল রাখে না। এবার বুঝতে পারছেন, এদেরকে ব্যবহার করা হয়েছিল টুল হিসাবে, ক্যানন ফডার হিসাবে। এখন উদ্দেশ্য সাধিত হয়েছে, এদেরকে ভুলে গেছে, ফেলে দিয়েছে আবর্জনা স্তূপে। এই হচ্ছে এদের চরিত্র। বিদেশি শক্তির মদতে এরা অভ্যুত্থান ঘটিয়েছে। বলছে যে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব ছিল, ছাত্র জনতা ছিল, পিছন থেকে পরিকল্পনা করেছে বিদেশি শক্তি। তাতে পাকিস্তানে আইএসআই ছিল, হিজবুত তাহরির ছিল, জামাত ছিল, হেফাজত ছিল, ওই মাহফুজ আলমের মতো জঙ্গিরা ছিল, যাকে ডক্টর ইউনূস নিজেই ক্লিন্টনের সামনে পরিচয় করে দিয়েছেন আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে। তাহলে বাংলাদেশের মানুষকে ভেবে দেখার সময় এসেছে। তারা পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করে অন্ধকার যুগে হাঁটবেন, নাকি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ গড়বেন, যেখানে সবার সমান অধিকার, সাম্য প্রতিষ্ঠিত হবে, যেখানে সংখ্যালঘুরা মাথা উঁচু করে থাকতে পারবেন, কারণ বাংলাদেশ তাদেরও দেশ, সেখানেই তারা জন্মেছেন, এখানেই তারা পঞ্চভূতে বিলীন হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাজকর্ম থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারা বাংলাদেশকে উন্নতির সড়কে হাঁটতে দিতে চান না। তারা চান বাংলাদেশ আফগানিস্তান হোক। সেই জন্যই স্লোগান উঠেছে না, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। পাকিস্তানের সঙ্গে এই মাখামাখি তারই ইঙ্গিত দেয়। আমাদের পড়োশী বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে, যেখানকার জিডিপির পরিমাপ হবে মৌলবাদ দিয়ে, আর রপ্তানির পরিমাপ হবে সন্ত্রাসবাদ।